মিউট করে দিচ্ছি, তোমরা আনমিউট করে প্রশ্ন করবে। Okay. In the last class, we started chapter wind. সেই wind chapter এ আমরা wind এর ecological significance এবং atmosphere এর lower atmosphere এর বিভিন্ন লেয়ার আমরা ডিসকাস করেছি। আজকে very important যে wind profile আমরা ডিসকাস করব। এবং আমি গত ক্লাসে বলেছি যে দিস চ্যাপ্টার ইজ নিউ টু ইউ। এই চ্যাপ্টারটি তোমাদের জন্য একেবারেই নতুন, কাজে নতুন বলে এটা ভেরি ইন্টারেস্টিং। আমি কঠিন বলবো না, আমি ইন্টারেস্টিংই বলবো। যেমন উইন্ড প্রোফাইল এর আগে তোমরা শুনোনি, তোমরা সয়েল প্রোফাইল শুনেছো, উইন্ড প্রোফাইল এই প্রথম শুনেছো। কিন্তু বিষয়টা কিন্তু অনেকটা মানে অ্যানালগাস যদি বলতে চাও, যে সয়েল প্রোফাইল যদি ধরো যে সয়েল সারফেস থেকে নিচের দিকে ডেপথ ওয়াইজ যদি নিচের দিকে যাও সয়েল সারফেস থেকে, তাহলে যে স্লাইস পাওয়া সয়েলের অ্যাজ পার ডেপথ বিভিন্ন ক্যারেক্টার খুঁজে পাওয়া যাবে। এটাই আমাকে যদি গ্রসলি বলো এটি সয়েল প্রোফাইল। আর উইন্ড প্রোফাইল হইল যে গ্রাউন্ড সারফেস থেকে উপরের দিকে, গ্রাউন্ড সারফেস থেকে উপর দিকে কি, উপর দিকে উইন্ডি স্পিড। ওইখানে যেমন সয়েল প্রপার্টি ছিল, যে সয়েলের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ যে চেঞ্জ হয়েছে সয়েলের ডেপথ বাড়ার সাথে সাথে, সেটা যেমন সয়েল প্রোফাইল। আর উইন্ড প্রোফাইল হইল যে এই গ্রাউন্ড সারফেস থেকে উপরের দিকে উইন্ডি স্পিডের যে চেঞ্জ হয়েছে বা ভেরিয়েশন হয়েছে, এটা হলো উইন্ড প্রোফাইল। একেবারে সাদা মাটা কথা, ভেরিয়েশন অফ উইন্ড স্পিড উইথ হাইট, মানে উচ্চতা বাড়লে উইন্ড স্পিড চেঞ্জ হবে, ভেরি করবে। এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি আমরা উইন্ড আমরা কম অনুভব করি। তারপরে যদি তুমি একটা বিল্ডিং এর দোতলায় যাও একটু বেশি উইন্ড মনে হয়, 3 তলায় যাও, 4 তলায় যাও, 5 তলায় যাও, 20 তলায় যাও, যত উপরে যাবা দেখো উইন্ড স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে এবং নরমালি বেড়ে যাচ্ছে। এই যে উইন্ড স্পিড বেড়ে গেল উচ্চতা বাড়ার সাথে সাথে বা চেঞ্জ হইলো, এটা হলো তোমার উইন্ড প্রোফাইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই উইন্ড প্রোফাইল আমরা স্টাডি করব, এর কিছু ইম্পর্টেন্স আছে, কয়েকটা পয়েন্ট আছে। দেখো যে ইট হেল্পস টু এস্টিমেট দি ইফেক্টিভনেস অফ ভার্টিক্যাল এক্সচেঞ্জ প্রসেস। আবার নতুন টার্ম, যে ভার্টিক্যাল এক্সচেঞ্জ প্রসেসের ইফেক্টিভনেস আমরা জানতে পারবো। যে হোয়াট ইজ ভার্টিক্যাল এক্সচেঞ্জ প্রসেস? যে ভার্টিক্যাল এক্সচেঞ্জ প্রসেস মানে যে এয়ার মিক্সচার এট দি লোয়ার অ্যাটমসফিয়ার এবং এয়ার মিক্সচার এট দি আপার লেয়ার, এই দুইটার মধ্যেও কিন্তু মানে বায়ুর এক্সচেঞ্জ হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এটা হলো ভার্টিক্যাল এক্সচেঞ্জ প্রসেস। এই ভার্টিক্যাল এক্সচেঞ্জ প্রসেস ভেরি ইম্পর্টেন্ট। আমি আগে বলেছি যেহেতু অ্যাটমসফিয়ার ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, আমরা তো চোখে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো ঘটতেছে। এই ভার্টিক্যাল এক্সচেঞ্জ প্রসেসের ইফেক্টিভনেস আমরা বের করতে পারবো। ইট প্রোভাইডস এ মেজারমেন্ট অফ মোমেন্টাম ফ্লাক্স। মোমেন্টাম মানে ভরবেগ। বায়ুর একটা ভর আছে, ওজন আছে এবং তার একটা গতি, এই দুইটা যদি তুমি মাল্টিপ্লাই করো, ভর প্লাস বেগ, ভরবেগ, এটা হলো মোমেন্টাম ফ্লাক্স। বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যেহেতু বায়ুর ওজন আছে, তার একটা স্পিড থাকে, এই দুইটা মাল্টিপ্লাই করলে যা হয় এটা হলো মোমেন্টাম ফ্লাক্স। এটা আমরা জানতে পারবো।
wind profile data aid in estimating the wind speed at one height from the measurement of another. মনে করো যে তুমি একটা ভার্টিক্যাল মোমেন্টাম ফ্লাক্সটা একটু আরেকবার বলা যাবে? মোমেন্টাম, হ্যাঁ, যে মাস মাল্টিপ্লাই ইটস ভেলোসিটি, মাস মানে ভর, ওজন, MASS মাস। তা কার মাস? এয়ার মাস, বাতাসের একটা ওজন আছে। এই যে গ্যাসিয়াস মিক্সার, তার একটা ওজন আছে এবং তার যে গতিবেগ ভেলোসিটি, এই দুটো মাল্টিপ্লিকেশন হলো মোমেন্টাম ফ্লাক্স। তোমরা লং এগো তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো ফিজিক্সে। হ্যাঁ, থার্ড পয়েন্ট হলো যে তুমি দেখতে ভার্টিক্যাল অবস্থান চিন্তা করো, ভার্টিক্যাল অবস্থান যে হাইট ক্রমাগত বাড়তেছে। যদি তোমার উইন্ড প্রোফাইল ডেটা থাকে, তাহলে যদি একটি হাইটের উইন্ড স্পিড থাকে, তুমি আরেকটি হাইটের তুমি উইন্ড স্পিড তুমি বের করতে পারো যদি উইন্ড প্রোফাইল জানা থাকে। and in some agricultural operations, যেমন অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার্স, স্প্রিংকলার ইরিগেশন, এখানে তোমার এই উইন্ড স্পিডের ডেটা কাজে লাগে। যে তুমি তুমি পেস্টিসাইড বা ফার্টিলাইজার ইরিগেশন স্প্রে করবা কিনা, বা কোন মেকানিজমে স্প্রে করবা, কোন ডিরেকশন থেকে স্প্রে করবা, এগুলো তোমার এই উইন্ড প্রোফাইল থাকলে তোমার এই অ্যাপ্লিকেশন এগুলো কাজে লাগে। তো যা হোক, পয়েন্ট খুব কম, তোমরা এগুলো শিখে নিবা যাতে নতুন কাজেই আমি মনে করি তোমরা এটা ইন্টারেস্টিং তোমরা নিবা। এবং শীট দিয়েছি, বাই দিস টাইম অনেক ছাত্র এটার উপর স্টাডিও করেছে, আই হোপ, আই বিলিভ। হ্যাঁ, এখন আসো যে উইন্ড প্রোফাইল। দেখো এখানে ম্যাথমেটিক্যাল ডেরাইভেশন আছে যে উইন্ড প্রোফাইল দুই প্রকার। যে উইন্ড প্রোফাইল ওভার এ শর্ট ক্রপ, এবং আরেক জাতীয় উইন্ড প্রোফাইল আছে উইন্ড প্রোফাইল ওভার এ টল ক্রপ। শর্ট ক্রপ কি? যে সমস্ত ফসল খাটো, যেমন রাইস, হুইট, তারপরে ভেরিয়াস ভেজিটেবলস, অথবা এই ক্রপের সিডলিং স্টেজ, ক্রপ ছোট হইতে পারে, অথবা ক্রপের যদি চারা অবস্থা হয় তাহলে সেগুলো খাটো থাকে, শর্ট থাকে, তখন তো এই শর্ট ক্রপ প্রোফাইল কার্যকর হয়। অথবা মনে করো ক্রপ নেই, প্ল্যান্ট নেই, ব্যারেন ল্যান্ড, ফেলুল্যান্ড, মানে সয়েলে কিছুই নাই, পতিত অবস্থা, সেখানেও তোমার এই শর্ট প্রোফাইল ইফেক্টিভ। অথবা ওয়াটার লেভেল, ফ্রি ওয়াটার লেভেল, পানির সমতল, আইস লেভেল, বরফ আছে, সেখানে তোমার এই শর্ট প্রোফাইল কার্যকর। তার মানে ওই ক্রপ থাকতে হবে নট নেসেসারি। আমরা যেহেতু ক্রপ সায়েন্টিস্ট, আমরা ক্রপকে আমরা নিয়ে আসি, কিন্তু ক্রপ ছাড়াও হইতে পারে যদি কিছুই না থাকে, ফেরুল্যান্ড, ওয়াটার লেভেল মানে ফ্রি ওয়াটার লেভেল, আইস লেভেল, এখানেও কিন্তু তোমার এই শর্ট ক্রপ প্রোফাইল কার্যকর। এখন দেখো এর মিনিংটা কি। এখন যে আন্ডার কন্ডিশনস অফ নিউট্রাল অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি, আমরা কি কন্ডিশন সেট করেছি দেখো। কন্ডিশন হলো নিউট্রাল অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি। যে হোয়াট ইজ নিউট্রাল অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি? when no heat is added to or subtracted from the surface, যখন গ্রাউন্ড সারফেস থেকে কোনো হিট প্রাপ্ত হবে না, অথবা গ্রাউন্ড সারফেস থেকে কোনো হিট রিলিজও হবে না। তার মানে বিষয়টা এরকম যে ডিউরিং ডে টাইম এই সান থেকে, সূর্য থেকে এই গ্রাউন্ড সারফেস এই তোমার হিট প্রাপ্ত হয়, হিট গেইন করে দিনের বেলায়, এবং যখন রাত আসে এই হিট লস হওয়া শুরু হয়। এবং কোনো সময় এটা তখন নিউট্রাল হয়ে যায়। কি নিউট্রাল? হিট আসবেও না, হিট যাবেও না, মানে ইকুইলিব্রিয়াম হয়ে গেছে। সেই কন্ডিশনটাই হইলো নিউট্রাল অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি। এবং এটা কিন্তু খুব
বেশি সময় আসে না, কারণ সারাদিন যদি রোদ থাকে হিট আসতেই থাকে গ্রাউন্ড সারফেসে, এবং সন্ধ্যার পর থেকে এই হিট লস হওয়া শুরু হয়। তো নর্মালি ওই শেষ রাতের দিকে এসে এমন একটা সময় হয়, যেহেতু হিট আসতেছে না রাত, আর হিট যা চলে গিয়েছে সকালবেলার দিকে, এই সময়টাতে এই নিউট্রাল অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি তৈরি হয়। এই সময়টাকেই মিন করছে যে when no heat is added to or subtracted from the surface, এই কন্ডিশনের মধ্যে wind speed over an open, level and relatively smooth surface can be described as a logarithmic function of elevation. Elevation মানে হাইট, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তার মানে তুমি যদি একবারে সাদা মাটা কথা বলতে চাও, এবার বলতে পারবা যে উইন্ড স্পিড ইজ এ ফাংশন অফ হাইট। তুমি আর কিছু জানো না, এই কথাটা বললে ডেফিনিশনটা কিছুটা তুমি বুঝেছো, এটা আমরা ধরে নিব যে উইন্ড স্পিড ইজ এ ফাংশন অফ হাইট। কিন্তু ইন নেচার, রিয়েলিটি, বাস্তবিকে এটা ঘটে না। এটা ঘটে, তোমাকে আরেকটা কথা যদি অ্যাটাচ করে দাও যে উইন্ড স্পিড ইজ এ ফাংশন অফ লগ হাইট, তাহলে তুমি কিন্তু পারফেক্টনেসের কাছাকাছি চলে গেলা। The wind speed is a function of logarithm height, log height এর একটি ফাংশন। তাহলে দেখো তারপরেও কিন্তু অনেক কিছু বাকি রয়ে গেছে। এই যে ইউজেড, ইউজেড এর মিনিং হলো হরাইজন্টাল উইন্ড স্পিড এট হাইট জেড। জেড উচ্চতায়, কোন উচ্চতায়? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে। জেড উচ্চতায় উইন্ড স্পিড ইউজেড। তারপরে দেখো এখানে একটি কনস্ট্যান্ট আনা হয়েছে as per the scientist of Carmens, এই জন্য বলা হয় বন কার্মেন কনস্ট্যান্ট। এই সায়েন্টিস্ট এটা দিয়েছে, and the value is equal to 0.4. এই 0.4 হলো বন কার্মেন কনস্ট্যান্ট। তারপর দেখো রুট ওভার টাউ ডিভাইডেড রু। টাউ মানে হইলো শিয়ারিং স্ট্রেস, আমি পরে বলবো, জাস্ট শুনে রাখো এখন। আর রু মানে ডেনসিটি অফ এয়ার। এই দুটা রুট ওভার, তারপরে আবার ন্যাচারাল লগ দিয়ে উপরে দেওয়া হয়েছে হাইট, নিচে হইলো রাফনেস লেন্থ। এই রাফনেস লেন্থ কি সেটা আমি বলবো। এই যে একটা মাল্টিপল একটি অবস্থা হলো কমপ্লেক্স, এই কমপ্লেক্স সিচুয়েশন, কিন্তু এর মূল বিষয় কি? এটা একটা লগের ফাংশন। তার সাথে লগ বললে হবে না, ন্যাচারাল লগের একটি ফাংশন। এটা ফ্রিকশন ভেলোসিটি ডিভাইডেড বন কার্মেন কনস্ট্যান্ট, ন্যাচারাল লগারিদম জেড প্লাস রাফনেস লেন্থ। এই যে একটা কমপ্লেক্স অবস্থা, যাকে লিড দিচ্ছে ন্যাচারাল লগারিদম। এই যে একটি মাল্টিপল অবস্থা, এটি হইলো দি ডেফিনিশন অফ উইন্ড প্রোফাইল ওভার এ শর্ট ক্রপ। বলা হয় ডিফাইন্ড উইন্ড প্রোফাইল ওভার এ শর্ট ক্রপ, তখন এই কথাগুলো দিতে হবে, এটার যে ইকুয়েশন দিতে হবে, এবং ইকুয়েশনের যে টার্মস বা যে কম্পোনেন্ট আছে সেগুলো লিখতে হবে। এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ডেফিনিশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা আরেকটি পার্ট আছে, সরি, এটা হলো তোমার ডেফিনিশনের ম্যাথমেটিক্যাল অবস্থা। এর আবার গ্রাফিক্যাল অবস্থা আছে। দেখো গ্রাফিক্যাল অবস্থাটা কি, এই দেখো এটা হলো গ্রাফিক্যাল অবস্থা। এই দেখো বাম দিকের যে ইটা আছে, স্লাইডটা আছে, বাম দিকের যে ফিগারটা আছে, দেখো এইটাই হলো রিয়েল কন্ডিশন। ওই যে তোমরা বিভিন্ন ফ্যাক্টর দেখছো ইকুয়েশনে, সেই ফ্যাক্টর আর লগ এই সবগুলোর সমাহার হলো এই কার্ভিলিনিয়ার লাইন। কার্ভিলিনিয়ার অর্থাৎ এই রিলেশনটা স্ট্রেট ফরওয়ার্ড না। নিচের দিকে হাইট বাড়লে উইন্ড স্পিড দ্রুত বাড়ে, কিন্তু উপরে যাই দেখো যে হাইটের এমন একটা অবস্থা চলে গেছে, তারপরে হাইট বাড়লে কিন্তু উইন্ড স্পিড আর তেমন বাড়বে না। কারণ রিলেশনশিপটা নিচের দিকে একরকম, হাইটের নিচের দিকে একরকম, আর হাইটের উপরের দিকে কিন্তু রিলেশনশিপটা আর রকম। নিচে খুব দ্রুত বাড়ছে উইন্ড স্পিড হাইট বাড়ার সাথে সাথে,
উপরে যে হাইট বাড়ার সাথে সাথে উইন্ড স্পিড আস্তে আস্তে বাড়ছে, স্লোলি ইনক্রিজ করছে। তাহলে এই রিলেশনশিপটা হাইটের ফাংশন একটা, তবে হাইটের ডাইরেক্টলি ফাংশন না, হাইটের লগারিদম ফাংশন। এই যে একটি বক্র লাইন হলো, এই বক্র লাইনকে আমরা বলতেছি কার্ভিলিনিয়ার লাইন, কার্ভিলিনিয়ার লাইন। এবং এটাকে আমরা হাইটের নরমাল স্কেলে আমরা ফেলতেছি। হোয়াট ইজ হাইটের নরমাল স্কেল? এই যে আমরা আমাদের স্কেল যেটা আমরা ব্যবহার করি দাগ টানার জন্য, সেখানে 1 2 3 4 এটা হলো তোমার নরমাল স্কেল। আবার ধর ডান দিকে তবে একটা ফিগার আছে, এই হাইটটাকেই আমরা লগ হাইটে কনভার্ট করে দিয়েছি। কি লগ হাইট? ন্যাচারাল লগ হাইট। দেখো এই লগ হাইট আর নরমাল হাইট কিন্তু নরমাল স্কেল কিন্তু এক না। নরমাল স্কেলে একই পরিমাণ স্টেপ কিন্তু এক কইরা চেঞ্জ হবে, মানে 1 2 3 4 নরমাল। আর লগ স্কেলে যেটা হবে এটা 10 টাইমস চেঞ্জ হবে হাইট। the point 1 0 next point 1 next 1 next 10 next 100 তারপর হবে next 1000। তার মানে ইকুয়াল স্টেপের জন্য এটা 10 গুণ চেঞ্জ হচ্ছে। এটা লগ হাইট বা লগ স্কেল। যখন আমরা এই নরমাল স্কেলের ডেটাগুলো কি আমরা ডেটা মানে ওই যেখানে দেখো ব্লু, ওই ব্লু যে সার্কেল গুলো আছে সলিড সার্কেল, এটা ডেটা ধরো ডেটা। এই ডেটাকে আমরা যখন নরমাল স্কেল থেকে লগ স্কেলে রূপান্তরিত করব, তখন কিন্তু এই লাইনটার থাকবে না, বাঁকা থাকবে না, কার্ভিলিনিয়ার থাকবে না। এটা হয়ে যাবে লিনিয়ার লাইন, স্ট্রেট লাইন হয়ে যাবে। স্ট্রেট লাইন মিনিং তো বুঝেছো তোমরা, y = a + bx। তার মানে ম্যাথমেটিক্সে কিন্তু এই বিষয়টা আছে। যখন কোনো বাঁকা লাইন তোমার সোজা করার প্রয়োজন হবে, লাইনটা বাঁকা কার্ভিলিনিয়ার, তোমার সোজা করার প্রয়োজন হচ্ছে, এখন বলতে পারো স্যার কেন প্রয়োজন হচ্ছে? হ্যাঁ, এটা তোমাদের জানা উচিত। প্রয়োজন হচ্ছে তুমি এখান থেকে ইন্টারসেপশন বের করতে চাও, তুমি যদি এখান থেকে স্লোপ বের করতে চাও ইজিলি, তাহলে তো তুমি এই কার্ভিলিনিয়ার লাইন থেকে বা এই বাঁকা লাইন থেকে তুমি ইন্টারসেপশন বের করতে পারতেছো না। y = a + bx, এ মিন্স ইন্টারসেপশন। হ্যাঁ, কিছু বলবা প্লিজ? গান লাগাই দাও, ভালোবাসা। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে তোমার অনেক সময় ইন্টারসেপ্ট বের করা দরকার হইতে পারে। হোয়াট ইজ ইন্টারসেপ্ট? দি লাইন হোয়েন ক্রস দি y অ্যাক্সিস। y অ্যাক্সিসে যে জায়গায় সেট করলো 0 থেকে তার ডিসটেন্স হলো ইন্টারসেপশন। y = a + bx, এই বিটা হলো স্লোপ, তার ঢাল। এই যে দুইটা প্যারামিটার যখন তোমার বের করা দরকার হবে, তখন তুমি কার্ভিলিনিয়ার থেকে তুমি এটা বের করতে পারবে না। তোমাকে এটা সোজা করা দরকার হবে। এই লাইনকে তোমার সোজা করে y = a + b বের করতে হবে। এই জন্য ম্যাথমেটিক্সে এটা এলাও আছে যে কোন কার্ভিলিনিয়ার লাইনকে সোজা করতে হলে সেটাকে লগে তুমি ফেলে দাও। যখন লগ স্কেলে ফেলে দেবা সেটা তুমি সোজা হয়ে যাবে। দেখছো কত সুন্দর টেকনিক আছে। কেন আমরা এটা বের করতেছি? ওই একই কারণ, আমাদের স্লোপ দরকার, আমাদের ইন্টারসেপশন দরকার। ওই যে ইন্টারসেপশন এখানে কি z0, ওই যে y অক্ষের যে জায়গায় সেট করছে সোজা হওয়ার পরে, এটা ইন্টারসেপশন। সেই ইন্টারসেপশন হলো রাফনেস লেংথ। ওই যে ইকুয়েশন যেটা ছিল z0, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা পাওয়ার জন্যই এটা সোজা করা হয়েছে, লগ স্কেলে কনভার্ট করা হয়েছে। এটা হলো তোমার, যদি বলা হয় ডিফাইন অর ডিসক্রাইব অর এক্সপ্লেইন উইন্ড স্পিড ওভার এ শর্ট ক্রপ, তখন কিন্তু এই দুইটা স্লাইড দিতে হবে তোমাদের। এবং পড়াশোনা কিন্তু খুব বেশি না, এখানে মাত্র 2টা স্লাইড, কিন্তু কোনো ভুল হওয়া কিন্তু চলবে না। কাজে তোমরা এটা স্যার, ওই যে ইন্টারসেপ্ট মানে রাফনেস লেংথ বলতেছি, এটাকে রাফনেস লেংথ মানে কি? z0? হ্যাঁ, এটা বলবো, প্লিজ ওয়েট। জি স্যার। এটা বের করার টেকনিক তো জানলা, তাই না? আমরা এটা ডিসক্রাইব করব। আমাদের অল প্যারামিটারস এই উইন্ড প্রোফাইলে যেগুলো আছে আমরা ডিসক্রাইব করব। ওকে, থ্যাংক ইউ। তুমি অ্যাটেনশন নিও, সবাই অ্যাটেনশন নিবে, এটা ডিসক্রাইব করব। হ্যাঁ, এখন আসো উইন্ড প্রোফাইল ওভার এ টল ক্রপ। হ্যাঁ,
ওই যে আগে যেটা বললাম শর্ট ক্রপ, এখন টল ক্রপ, যে মেইজ, সুগার কেন, জুট, আর কি হইতে পারে, ব্যাম্বু, বাঁশ হইতে পারে, আর কি হইতে পারে বলো দেখি। আমরা তো ক্রপ সায়েন্টিস্ট বলে আমরা ক্রপ নিয়ে আসছি, কিন্তু এই উইন্ড প্রোফাইল আমরা যতটা না ব্যবহার করি তার সে ইঞ্জিনিয়াররা কিন্তু বেশি ব্যবহার করে। তার মানে যখন বিল্ডিং করবে, উঁচা বিল্ডিং করবে, টাওয়ার বিল্ডিং, তারপর টেলিফোনের খুঁটি, ইলেকট্রিকের পোল, টাওয়ার, যেখান থেকে অনেক উঁচু দিয়ে লাইন নিয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানেই উচ্চতা বিষয়টি আছে, হাইট মানে বেশি উচ্চতা, সেখানে তোমার এই টল ক্রপ প্রোফাইল সেখানে অ্যাপ্লাই করে। তার মানে আমরা ক্রপ সায়েন্টিস্ট বলে আমরা মেজ, সুগার কেন এই ক্রপের ক্ষেত্রে আমরা এক্সাম্পল গুলো দিচ্ছি, কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে এটা বেশি ইউজ হয়। এখানে দেখো এইটার বিষয়টা আগেরটার মতোই, শুধু একটা জায়গায় ডিফারেন্স আছে। দেখো ওই যে উপরের যে জেড ছিল, এই জেড এর সাথে একটা ডি মাইনাস করা হয়েছে, এইটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স না। তার মানে এ নিউ ভেরিয়েবল ডি, যে হোয়াট ইজ ডি? ডি মিন্স জিরো প্লেন ডিসপ্লেসমেন্ট। তোমরা এখনই জানতে চাবা স্যার আবার ডি এর মানে কি, এটাও পরে বলবো। এখন শুধু শুনে রাখো, এই ডি প্যারামিটারের নাম হলো জিরো প্লেন ডিসপ্লেসমেন্ট। এবং আরেকটু শুনে রাখো কেন এটা জিরো প্লেন ডিসপ্লেসমেন্ট হয়েছে, যে এই ভূপৃষ্ঠ থেকে এই হাইট পর্যন্ত উইন্ড স্পিড জিরো থাকে। কেন জিরো থাকে বলবো। যেহেতু উইন্ড স্পিড জিরো থাকে এই হাইট পর্যন্ত, এই জন্য এর নাম হচ্ছে জিরো প্লেন ডিসপ্লেসমেন্ট। যেহেতু উইন্ড স্পিড জিরো থাকে এই জন্য জেড থেকে ডিটাকে মাইনাস করা হয়েছে। এছাড়া এই দুই প্রোফাইলের মধ্যে আর কোনো ডিফারেন্স নাই। কাজেই একটা যখন শিখবা আর এটা যখন দেখবা, দুইটাই শেখা হয়ে যাবে। তার মানে এ নিউ টার্ম D means zero plane displacement is introduced, and that is the subtracted from the Z. এইটাই শুধু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এবং দেখো নেক্সট স্লাইডে, এখানে দেখো যে আগেটা ছিল শর্ট প্রোফাইল, এটা টল প্রোফাইল। দেখো যে ডি, ওই যে নিচে বাম দিকে দেখো ডি। কেন ডি? এখানে ডি এর নাম জিরো হইলো, এই যে গ্রাউন্ড সারফেস থেকে এই ডি হাইট পর্যন্ত উইন্ড স্পিড জিরো থাকে। যখন তুমি একটি ক্রপ ফিল্ডের পাশে যে দাঁড়াও, ক্রপ ফিল্ডের পাশে যে দাঁড়ালে, মনে করো জুট, পাট ক্ষেতের একটি হাইট পর্যন্ত, ওই হাইটই হলো তোমার এই ডি হাইট, এই পর্যন্ত উইন্ড স্পিড থাকে না, জিরো থাকে। কারণ উইন্ডটা তখন উপরটা চলাফেরা করে, পাট গাছের মাথার উপর দিয়ে বা মাথার আশপাশ দিয়ে চলাফেরা করবে, কিন্তু এই ডি হাইট পর্যন্ত এই উইন্ড স্পিড জিরো থাকবে। এই জন্য এর নাম দেওয়া হচ্ছে জিরো প্লেন ডিসপ্লেসমেন্ট, নিউ টার্ম। এবং এই জন্য এই ডিটাকে মাইনাস করে দেওয়া হয়েছে এবং নাম দেওয়া হয়েছে জিরো প্লেন ডিসপ্লেসমেন্ট। এই জিরো আসছে এই জন্যই যেখানে উইন্ড স্পিড জিরো থাকে এই হাইট পর্যন্ত, এই জন্য জিরো শব্দটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এবং দেখো এখানেও তোমার নর্মাল স্কেলে এই লাইনটা হলো কার্ভিলিনিয়ার। আবার যখন আগের মতোই এটাকে আমরা লগ স্কেলে রূপান্তরিত করব, কনভার্ট করে দিব, তখন এটা এটা পুরোপুরি লিনিয়ার হচ্ছে না। এই শর্ট ক্রপ প্রোফাইলে এটা পুরোপুরি লিনিয়ার হয়ে গিয়েছিল, কিন্তু টল ক্রপ প্রোফাইলে এটা পুরোপুরি লিনিয়ার হচ্ছে না। তাহলে কে ডিস্টার্ব করলো? কেন এটা লিনিয়ার হলো না পুরোপুরি? ডি এর জন্য। এই যে ডি এর জন্য, রাইট। তোমার নাম কি বলো তো? অনন্যা স্যার, অনন্যা। থ্যাংক ইউ অনন্যা, তুমি বোঝার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তুমি ভালো ধরতে পেরেছ। যেহেতু এই ডি হাইট পর্যন্ত উইন্ড স্পিড জিরো থাকে, এইটা ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করার কারণে দেখো এই যে ডি থেকে কিন্তু একটা ডেভিয়েশন হয়েছে। ওই যে জেড জিরো দেখো, এই যে ডান পাশের ফিগারটা দেখো, ওই জেড জিরো থেকে ডি, এই যে এটা কিন্তু বাঁকা রয়ে গেছে। এই যে ডেভিয়েশন, এটা হলো তোমার জিরো প্লেন ডিসপ্লেসমেন্ট। কারণ এটা ডিস্টার্ব করছে, যেহেতু উইন্ড স্পিড জিরো ছিল, এটা এই জিরো থাকার কারণে এইটা এই লগের রূপান্তরিত করার পরেও এটাকে মানে স্টেট করা যায়নি, এটা ডিস্টার্ব করছে। এই যে ডিস্টারবেন্স বিষয়টা, এই ডিস্টারবেন্স হাইটটাই হলো তোমার জিরো প্লেন ডিসপ্লেসমেন্ট। এখন আমরা এটাকে জোর করে সোজা করবো, সোজা করেই ছাড়বো এটাকে আমরা। দেখো যে একটা ব্রোকেন লাইন আছে, দেখো
ডান পাশের ফিগারে, যে সেই ন্যাচারালি যেটাকে সোজা হয়েছিল সেই সোজা থেকে স্কেল বসিয়ে ডট লাইন দিয়ে এটাকে জোর করে আমরা সোজা করে দিয়েছি। এটা নাম হলো এক্সট্রাপোলেশন। এক্সট্রাপোলেশন মানে বাই ফোর্স এটাকে আমরা সোজা করে দিয়েছি। বাই ফোর্স কেন সোজা করলাম বলো দেখি অনন্যা, বলতে পারবো কিনা? আমরা স্যার কেন এটাকে সেভ করার জন্য। হ্যাঁ রাইট, তুমি আবারও তুমি পেরেছো, কারণ আমাদেরকে এটা সোজা করতেই হবে। হ্যাঁ, না হলে তো ইন্টারসেপ্ট করবে না। রাইট, না তোমরা ইন্টারসেপশন পাবো না, আমরা রাফনেস লিংক পাবো না। লিংক পাবো না। হ্যাঁ হ্যাঁ, এই Z0 পাওয়ার জন্যই, Z0 মানে কি ইন্টারসেপশন, যে ফ্রম ওই যে y অ্যাক্সিস যেখানে সেট করে সেই 0 থেকে তার হাইটটাই হলো ইন্টারসেপশন। এই Z0 আমাদের পাইতেই হবে। হ্যাঁ, এই পাওয়ার জন্য এটাকে আমরা জোর করে সোজা করেছি। এই যে জোর করে সোজা করলাম, আর যেটা ন্যাচারালি বাঁকা ছিল এই দুইটার মাঝামাঝি যে হাইটটা এটা হলো ডি, জিরো প্লেন ডিসপ্লেসমেন্ট, আর নিচেরটা হলো তোমার রাফনেস লেন্থ। ঠিক আছে বিষয়টা? কিন্তু এটা কিন্তু দেখো আমরা যখন বের করলাম তখন কিন্তু Z0 নিচে আর ডিটা উপরে, কিন্তু ন্যাচারালি কিন্তু বাম দিকের ফিগার আসো, ন্যাচারালি কিন্তু ডি থাকবে নিচে, Z0 উপরে উপরে। কিন্তু বের করার জন্য কিন্তু আমরা এটা আবার উল্টা হয়ে গেছে, কারণ বের করার জন্য ইন্টারসেপশনটা আমরা পাওয়ার জন্য এটা নিচে এসে পড়ছে। ন্যাচারালি কিন্তু Z0 থাকবে ডি এর মাথায়, ডি শেষ হবে তারপর Z0 শুরু হবে। ওকে, আমি মনে করি তোমরা ইন্টারেস্টিং যেহেতু অনন্য জিনিসটা বুঝেছে, and there are many অনন্যা in your class, in your friend circles, তোমাদের ক্লাসমেটের মধ্যে বহু অনন্যা বা এরকম আছে, তোমরা এটা আমি আশা করি অনেকেই বুঝেছো, এবং যারা এখনো পরিষ্কার বুঝো নাই তোমরা ডিসকাস করে এটা বুঝে নিবে। ওকে, এক্সট্রাপোলেশন মানে বাই ফোর্স, এটা শুনে রাখো। এক্সট্রাপোলেশন মানে ওইখানে আমরা স্কেল বসাইছি, যেটুকু ন্যাচারালি সোজা হয়েছিল সেইখান থেকে স্কেল বসিয়ে বাই ফোর্স যেটুকু ব্রোকেন লাইন আমরা স্ট্রেট বানিয়ে আমরা স্ট্রেট লাইন বানিয়ে দিছি Z0 বের করার জন্য। হ্যাঁ, এখন দেখো এই যে আরেকটা ইন্টারেস্টিং ফিগার দেখো, এগুলো সব আমি নিজে বানিয়েছি, কোথাও এগুলো পাবা না বই পুস্তকে, আমি নিজে বানিয়েছি। এবং এই বিষয়ের উপর আমাদের ডিপার্টমেন্টে আর কারো মানে হেয়ার স্টাডি নাই। আমি জাপানে এগুলো শিখেছি, আমি যখন পোস্ট ডক্টরেট করি আমি তখন জাপানে এগুলো শিখেছি। সেই টাওয়ারে উঠে অনেক কিছু টাওয়ার উঠে আমি ওগুলা যন্ত্রপাতি দেখেছি, কিভাবে মেজার করে সেগুলো আমি দেখেছি। দেখো এই যে এই টল করা প্রোফাইল দেখো, বাম দিকের ফিগারটা দেখো, এটা তো আগের 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 স্লাইডেও ছিল। এইটাকে দেখো আমরা ওই ডিটাকে কেটে ফেলছি, উপরে Z0 রেখে ডিটাকে কেটে ফেলছি। যখন ডিটাকে কেটে ফেললাম দেখো এই টল করা প্রোফাইল কিন্তু কনভার্টেড টু শর্ট করা প্রোফাইল। তার মানে অনলি ডিফারেন্স বাই ডি, ডি ডিফারেন্স ছাড়া আর কোনো ডিফারেন্স নাই, এই জন্য ডিটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। আমি মনে করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে টল ক্রপ প্রোফাইল থেকে আমরা ডি অংশটাকে এই যে এই ক্রস সেকশনে আমরা ডি অংশটাকে আমরা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছি। বিচ্ছিন্ন করে দেওয়ার পরে দেখো যে টল ক্রপ প্রোফাইল কনভার্টেড টু শর্ট ক্রপ প্রোফাইল। তার মানে অনলি ডিফারেন্স বাই ডি, ডি ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই। কেন ডি ডিফারেন্স? যে ডি হাইট পর্যন্ত উইন্ড স্পিড 0 থাকে, এই জন্য ডিটা আমরা কেটে দিয়েছি। এবং এটা হলো ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্স হাইটটাই হলো তোমার 0 প্লেন ডিসপ্লেসমেন্ট। ওকে, আমি মনে করি তোমরা এটা ধরতে পেরেছো, এবং তোমরা এটা আরো যখন স্টাডি করবা তখন তোমরা এটা বুঝতে পারবা। এখন আসো ওই যে বিভিন্ন টার্মিনোলজি ছিল, সেই টার্মিনোলজি ওই যে অনেকে প্রশ্ন করছে স্যার Z0 কি? হ্যাঁ, এখন এগুলো আমরা বলবো। যে শিয়ারিং স্ট্রেস কি? যে যখন কোনো ফ্লুইড, মনে করো ওয়াটার একটা ফ্লুইড বা যে কোনো লিকুইড একটা ফ্লুইড, তেমনি এই যে আমাদের বায়ু, এয়ার, এটা একটা ফ্লুইড। ইন ফ্লুইড ডিনামিক্স বা ফ্লুইড মেকানিক্সে বায়ু কিন্তু একটা ফ্লুইড। এই ফ্লুইডের এই যে যখন প্রবাহিত হবে, ফ্লো হবে, অবশ্যই তার একটা সারফেস থাকবে। যেমন আমি যদি ফ্লোরে পানি ঢেলে দেই বা আমাদের টেবিলের উপর পানি ঢেলে দেই, তাহলে এই যে ফ্লোরটাই হলো একটা সারফেস, যে সারফেসের উপর দিয়ে তুমি পানি ঢেলে দিয়েছো। এই পানিটা একটা মানে ফ্লুইড, এই ফ্লুইডটা এই সারফেস দিয়ে গড়িয়ে যাচ্ছে। সিমিলারলি এই এয়ারও কিন্তু একটি সারফেসের উপর দিয়ে আসতেছে। কি সারফেস? গ্রাউন্ড সারফেস, মানে কি আর্থ সারফেস। এই আর্থ সারফেসের উপর দিয়ে কিন্তু উইন্ডটা আসতেছে, মানে বায়ু প্রবাহিত হচ্ছে। কিন্তু টেবিলে যেমন সমতল ছিল, তোমার ঘরের ফ্লোরটা যেমন সমতল ছিল, কিন্তু আর্থ সারফেস কিন্তু এরকম সমতল না। এখানে কোথাও পানি আছে, কোথাও বরফ আছে, কোথাও বিল্ডিং আছে, কোথাও খাল আছে, কোথাও রাস্তাঘাট আছে।
কিন্তু এটা একটা সারফেস, না হোক এটা সমতল, কিন্তু এটা একটা সারফেস। এই বায়ুটা কিন্তু এই সারফেসের মধ্যে প্রবাহিত হচ্ছে, এবং আমরা কিভাবে ফিল করতেছি, আমাদের গায়ে বায়ুর লাগতেছে। যখন স্পিড বেশি থাকে আমরা বডি দ্বারা অনুভব করি যে সুন্দর বায়ু প্রবাহিত হচ্ছে। আবার যখন স্পিড কম থাকে আমরা বলি হ্যাঁ মানে উইন্ড স্পিড নাই বা কম। তো দেখো, শেয়ারিং স্টেজে আসো। এখন যখনই কোনো ফ্লুইড কোনো সারফেসের মধ্যে প্রবাহিত হবে, তখন এখানে কিছু ফিজিক্যাল প্রপার্টি কাজ করে। কি কাজ করে? যে সারফেসের উপর দিয়ে এই ফ্লুইডটা প্রবাহিত হবে, সেই আন্ডারলাইন সারফেসটা ফ্লুইডের প্রবাহকে টেনে ধরে রাখার চেষ্টা করে, একটা রেজিস্ট্যান্স কাজ করে এখানে। এখন এই রেজিস্ট্যান্স থাকার কারণে এই ফ্লুইডের প্রবাহটা থেমে যেতে পারে। যদি ফ্লুইডের স্পিড কম থাকে, ফ্লো কম থাকে, তাহলে এই আন্ডারলাইন সারফেসটা তার যে ওই যে পদার্থের ধর্ম, তাকে টেনে ধরে রাখার সক্ষমতা পুরোপুরি থামিয়ে দিতে পারে। আর যদি ফ্লো বেশি থাকে, স্পিড বেশি থাকে, তাহলে যদি পুরোপুরি থামাইতে নাও পারে, তার স্পিড কমিয়ে দিবে। তাহলে যে এই যে একটি এন্টি ফোর্স, একটি বিপরীতমুখী ফোর্স কাজ করে। কে এই বিপরীতমুখী ফোর্স তৈরি করতেছে? আন্ডারলাইন সারফেস। তার এই যে ক্যারেক্টার তোমার, এটাই হলো তোমার শেয়ারিং স্ট্রেস। শেয়ার মানে এটা একটা ড্রাগ ফোর্স, সেই ফ্লোটাকে টেনে ধরে রাখার চেষ্টা করতেছে। পুরোপুরি থামিয়ে দেবে, আইদার পুরোপুরি থামিয়ে দেবে অথবা তার ভেলোসিটি রিডিউস করে দিবে। এই যে একটি বিপরীত ধর্মী একটি ফোর্স তার ফ্লোর এগেনিস্টে, এটা হলো তোমার শেয়ারিং স্ট্রেস। আমি মনে করি আমি বলতে পেরেছি, তোমরা আন্ডারস্ট্যান্ড করো। এবং এখানে যে সমস্ত কথা লেখা আছে, এখানে তোমরা এগুলোই পাবার, তোমরা এগুলো পড়ে নিবে। স্যার হ্যাঁ, স্যার আরেকবার একটু এই টর্কটা স্যার তাহলে যদি বেশি হয়, তাহলে তো উইন্ড স্পিডটা কম হওয়ার কথা না? কোনটা? মানে স্যার শেয়ারিং স্ট্রেসটা যদি বেশি হয়, তাহলে তো উইন্ড স্পিড কি কম হবে না রাইট, স্যার? রাইট, এক্স্যাক্টলি, কিন্তু এক্স্যাক্টলি। স্যার মানে ওটার সমীকরণটার মধ্যে তো স্যার মানে উইন্ড স্পিডটার সাথে হ্যাঁ, মানে স্ট্রেসটা তো মানে ইয়াতে ছিল, মানে স্যার সমানুপাতিক হারে এরকম টাইপের ছিল না স্যার, রুটের সমানুপাতিক টাইপের। আচ্ছা আচ্ছা, আমি ব্যাক করতেছি। এই যে এখানে। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, টর্কটা তো স্যার উপরেই আছে, তার মানে স্যার যদি শেয়ারিং স্ট্রেস বাড়ে, তাহলে তো স্যার উইন্ড স্পিডও বাড়বে, এরকম না, টাইপের একটা না, ইকুয়েশন আছে হ্যাঁ, এখানে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তুমি ধরছো, ঠিকই আছে। কিন্তু বিষয়টা তো স্ট্রেট ফরওয়ার্ড না। দেখো, এটা একটা রুট ওভারের ভিতরে দেওয়া হয়েছে, এবং তাকে আবার আরেকটা জিনিস দ্বারা ভাগ করা হয়েছে। দেখো, এই যে মানে এখানে ওই রো দ্বারা ভাগ করা হয়েছে, এয়ার ডেনসিটি দ্বারা ভাগ করা হয়েছে। কাজেই তোমার কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু ইকুয়েশনে কিন্তু জিনিসটা তো স্ট্রেট ফরওয়ার্ড না। এই যে আরেকটা দ্বারা ভাগ করা হইলো এবং রুট ওভার করা হইলো, সব মিলিয়ে কিন্তু ওই বৈশিষ্ট্যই প্রকাশ পাবে ফাইনালি। বুঝতে পারছো? কারণ এটা এয়ার ডেনসিটি দ্বারা ভাগ করা হয়েছে, বায়ুর ঘনমাত্রা দ্বারা ভাগ করা হয়েছে। তার মানে বায়ুর ঘন হবে না পাতলা হবে, তার একটা ফ্যাক্টর এখানে কাজ করতে এসে তারপরে সেটার উপরে আবার রুট ওভার দেওয়া হয়েছে। সব মিলে কিন্তু ওই ক্যারেক্টারে কিন্তু এটা ফাইনালি প্রাপ্ত হবে আর কি, ওই এটা শেয়ারিং স্টেজটা। তুমি কি বুঝতে পারতেছো কিনা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই কথাগুলো লেখা আছে, তোমরা পড়ে নিবা। এখন ফ্রিকশন ভেলোসিটি। হ্যাঁ, ফ্রিকশন ভেলোসিটি আসো। তোমার এই যে এটাকে বলে শেয়ার ভেলোসিটি, যেটা ওই যেটা বললো আর কি, যে কমে যাবে, ভেলোসিটি কমে যাবে। এই শেয়ারিং স্ট্রেসের কারণেই এই ভেলোসিটি কমে যাবে। কিন্তু তারপরে কিছু ভেলোসিটি থাকবে, যে রিডিউসড ভেলোসিটি থাকবে। মানে যে ভেলোসিটিটা কমে যে ভেলোসিটি আসলো, মোটা কথায় ধরে নাও, এটা হলো ফ্রিকশন ভেলোসিটি। অর্থাৎ এই লেভেলে ঘর্ষণ খাবে। মনে করো যে কোন একটি ক্রপের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হবে, সেই বায়ু এবং ক্রপ সারফেস, মানে ফসলের আগার অংশ, সেখানে বায়ু কিন্তু ঘষা খাবে, ঘষা খেয়ে খেয়ে প্রবাহিত হবে, স্মুথলি প্রবাহিত হইতে পারবে না। এই যে ঘষা খেলো বা বাধাপ্রাপ্ত হলো, এটা ডিস্টার্ব হইলো উইন্ড স্পিড, তারপরে যে ভেলোসিটি থাকবে সেটা তোমার ফ্রিকশন ভেলোসিটি। এবং এটা এই যে এই দুইটা প্যারামিটারের রুট ওভার দ্বারা এটাকে প্রকাশ করা হয়েছে। এবং নর্মালি তোমার এটার ভ্যালু হইলো তোমার থাম রুলে ধরা হয় যে 1/10
যে ভেলোসিটি নিয়ে আসবে তার 10/1 হয়ে যাবে। এটা থাম্ব। যদি অন্য কোনো ডেটা না থাকে তাহলে তোমরা এটা দিয়ে প্রকাশ করতে পারো যে 1/10 থাম্ব রুল। থাম্ব রুলে 1/10 হবে। ওকে, এরপর আসো জিরো ফিল্ড ডিসপ্লেসমেন্ট। দেখো যে ওই যে যেটা ডি তোমরা শিখেছো যে যেখানে উইন্ড স্পিড 0 হয়ে যায় যে হাইট পর্যন্ত, সেটা হলো তোমার যে নরমালি এটা কোন হাইটের 2/3 2/2 অফ দি হাইট। যে কোন একটি ক্রপ যদি ধরো, কোন একটি টাওয়ার যদি ধরো, তার হাইটের 2/3 হলো তোমার এই জিরো ফিল্ড ডিসপ্লেসমেন্ট। হাইটের 2/3 নরমালি ধরা হয় আর কি, এবং এই হাইট পর্যন্ত উইন্ড স্পিড 0 হয়ে যায়। এবার আসো রাফনেস লেন্থ, যেটা একজনের প্রশ্ন করেছিলাম, এটার ভ্যালু কতটুকু? এটা ভ্যালু হলো তোমার 10%, 1/10। ডি ভ্যালু যেমন 2/3, এটা হলো 1/10। কোন একটি হাইটের যে হাইটের উপর দিয়ে, যে সারফেসের উপর দিয়ে উইন্ড প্রবাহিত হচ্ছে, এয়ার প্রবাহিত হচ্ছে, সেই হাইট, যে হাইট তুমি বিবেচনা করবা, ফসলের হাইট যদি ধরো, কোন টাওয়ারের হাইট যদি ধরো, সেই হাইটের নরমালি 1/10, 10/1 হাইট পর্যন্ত এই রাফনেস লেন্থ বিবেচনা করা হয়। আর মোমেন্টাম হলো ভরবেগ, এটা আগেই বলা হয়েছে যে তার মাস এবং ভেলোসিটির যে মাল্টিপ্লিকেশন, এইটা হলো তোমার মোমেন্টাম বা ভরবেগ। এবার আসো ইকোলজিক্যাল সিগনিফিকেন্স অফ রাফনেস। রাফনেসের ইকোলজিক্যাল সিগনিফিকেন্স কি? এটা আমরা দেখতে পাচ্ছি না, এটা সব অদৃশ্য বিষয়, মানে সবই অদৃশ্য, আনসিন, কিন্তু নেচারে ঘটতেছে। দুইটা সিগনিফিকেন্স আছে রাফনেস লেন্থের। দেখো এখানে যে কি সিগনিফিকেন্স, যে রাফনেস লেন্থ, এই রাফনেস প্রপার্টিস, এই মানে সারফেসের, মনে করি যে পৃথিবীর একটা সারফেস, আমাদের যে আমরা যে সারফেস দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, এটা একটা সারফেস, পৃথিবী এজ এ হোল, আর্থ সারফেস, এটা একটা সারফেস। এই সারফেস, এটা রাফনেস যদি বাড়ে, তাহলে তোমার অ্যাটমসফিয়ারিক যে প্রপার্টিস, যে হোয়াট ইজ অ্যাটমসফিয়ারিক প্রপার্টিস, এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, হিট বা আদার গ্যাস, এগুলো বায়ুতে যেগুলো থাকে, সেগুলো অ্যাটমসফিয়ারিক প্রপার্টিস। এই প্রপার্টি গুলা টুইস্টিং হচ্ছে, সোয়েলিং হচ্ছে, টুইস্টিং হচ্ছে বিটুইন আপার অ্যাটমসফিয়ার এন্ড লোয়ার অ্যাটমসফিয়ার। আপার মিনস কিন্তু আমি এত উপরে মিন করছি না, গ্রাউন্ড সারফেস এবং তার নিকটস্থ আপার, এই দুই সারফেসের মধ্যে তোমার এই অ্যাটমসফিয়ারিক প্রপার্টি গুলা সোয়েলিং হচ্ছে এবং মিক্সিং হচ্ছে। মিক্সিং হয়ে একটি ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকতেছে, বজায় থাকতেছে। তা না হলে কি হইতো? তা না হলে এই জলীয় বাষ্প, হিট এবং গ্যাস কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, অক্সিজেনের কনসেন্ট্রেশন, এগুলো অনেক বেশি হেরফের হতো। হেরফের হলে কি হতো? অনেক জায়গায় অক্সিজেন ডিফিসিট হতো। অক্সিজেন ডিফিসিট হলে কি হবে? রেসপিরেশন সমস্যা হবে। কার্বন ডাইঅক্সাইড ডিফিসিট হলে কি হবে? ফটোসিনথেসিস ডিস্টার্ব হবে। তাহলে এই ডিস্টার্ব যাতে না হয়, তার মধ্যে একটি ইকুইলিব্রিয়াম থাকে, এটা মিক্সিং করে দিচ্ছে এই রাফনেস লেন্থ। অর্থাৎ এই রাফনেস লেন্থ যত বাড়বে, তত তোমার এই মিক্সিংটা বেশি হবে। এই জন্য যদি কোনো ফ্লোল্যান্ড থাকে, যদি কোনো ওয়াটার লেভেল থাকে, আইস লেভেল থাকে, সেখানে তো রাফনেস লেন্থ কম। আর কেন ওই যে 1/10 অফ দি হাইট। আর যদি কোনো ফরেস্ট থাকে, লম্বা গাছ থাকে, বিল্ডিং থাকে, তাহলে উঁচু নিচে যে সারফেসটা বেশি উঁচু নিচু, সেখানে রাফনেস লেন্থ বেশি, সেখানে এই বায়ু বেশি মিক্সিং হচ্ছে বিটুইন আপার অ্যাটমসফিয়ার এন্ড লোয়ার অ্যাটমসফিয়ার। তাহলে এই যে গ্যাসিয়াস এলিমেন্ট বা অ্যাটমসফিয়ারিক প্রপার্টিজে যে মিক্সিংটা ভালো হচ্ছে, রাফনেস লেন্থ যদি বাড়ে, এটা হলো রাফনেস লেন্থের প্রথম সিগনিফিকেন্স। সেকেন্ড সিগনিফিকেন্স আছে এটাও, এই সিগনিফিকেন্সটা প্রথমটার উপরে নির্ভরশীল। কেন নির্ভরশীল? এই মিক্সিং করে দেওয়ার কারণেই এই হিটের ব্যালেন্স হচ্ছে, যে আপার অ্যাটমসফিয়ার এবং লোয়ার অ্যাটমসফিয়ার যে হিট ব্যালেন্স, নইলে এই হিট ব্যালেন্স না হইলে দিনে বেলায় অনেক বেশি হিট তৈরি হইতো পৃথিবী পৃষ্ঠে, এবং রাতে অনেক ঠান্ডা চলে আসতো, যেটা মরুভূমিতে হয়। মরুভূমিতে রাফনেস লেন্থ কম, কারণ সেখানে গাছপালা কম, যার কারণে মরুভূমি কিন্তু দিনে বেলায় অনেক বেশি গরম হয়, রাতে কিন্তু ঠান্ডা হয়ে আসে। কিন্তু যেখানে ভেজিটেশন বেশি, যেখানে ফরেস্ট বেশি, যেখানে গাছপালা বেশি, সেখানে রাফনেসও বেশি। এই বেশি থাকার কারণে
এই হিটটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। ব্যালেন্স হওয়ার কারণে দিনের বেলা বেশি গরম হাই টেম্পারেচার হইতে পারতেছে না, রাতের বেলায় তেমন লো টেম্পারেচার মানে ড্রপিং বাধা দিচ্ছে, মানে তাপমাত্রা বেশি ফল করতে পারতেছে না। এই দুইটার একটা সমন্বয় করতেছে এই রাফনেস লেন্থ। তাহলে দেখো এটা আনসিন বিষয়, বাট নেচারে কিন্তু এগুলো হ্যাপেন হচ্ছে, ঘটতেছে কিন্তু। এই দুইটাই হলো তোমার রাফনেসের সিগনিফিকেন্স, প্রায় পরীক্ষায় আসে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্ট বললাম, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই দুইটা পয়েন্ট ভালো করে তোমরা শিখে নিবা। দেখো এই যেখানে ডে টাইমে দেখো এই যে তোমার এখানে লাল লাইন, যেখানে রাফনেস কম ছিল, দেখো দিনের বেলায় তাপমাত্রা অনেক বেড়ে গেছে, তেমনি রাতের বেলায় দেখো লাল লাইন কিন্তু বেশি ড্রপ হয়েছে, তাপমাত্রা কমে গেছে। কোন কন্ডিশনে? যেখানে রাফনেস কম ছিল। দেখো ব্রোকেন লাইন, দেখো ইন কন্ট্রাস্ট, ব্রোকেন লাইন এমন একটা সিচুয়েশন যেখানে রাফনেস লেন্থ বেশি, যার কারণে দিনের বেলায় তাপমাত্রা বেশি বাড়তে পারে নাই, সিমিলারলি রাতের বেলায় কিন্তু টেম্পারেচার বেশি কমতে পারে নাই। এটাকে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরে রাখছে। এটা ঘটতেছে কি? তোমার রাফনেস লেন্থ। এই জন্য যে জায়গায় ফরেস্ট আছে, যে ফরেস্ট থাকলে সেই সারফেস থাকবে বেশি রাফ। যত ফরেস্ট থাকবে, কেন ফরেস্ট রাফ হবে? কারণ ফরেস্টের যে ট্রি গুলো, ফরেস্টের যে প্ল্যান্ট গুলো, সেগুলো কিন্তু বেশি অসমান। এক গাছ অনেক লম্বা, তার পাশের গাছ আবার খাটো বা মিডিয়াম। এইভাবে তুমি যদি ফরেস্টের উপরে উঠে দেখো পার্শ্ববর্তী কোনো টাওয়ার থেকে বা বিল্ডিং থেকে, দেখবা ফরেস্ট সারফেস কিন্তু লেভেল না, সমতল না, কিন্তু ফরেস্ট সারফেস, উপরের সারফেস ফরেস্টের লেভেল না, কিন্তু খুবই মানে এটা একটা অসমান একটা সারফেস, উঁচু নিচু। এখানে বায়ুটা বেশি মানে ফ্রিকশন পাচ্ছে, বেশি ঘর্ষণ হচ্ছে এখানে। এবং এখানে যেহেতু বললাম 1/10 অফ দি হাইটের 1/10 অফ রাফনেস, কাজে ফরেস্টের গাছও লম্বা, তার রাফনেস লেন্থও বেশি, যার কারণে এখানে এই বেশি পরিমাণ ফ্রিকশন হচ্ছে এবং বেশি পরিমাণ মিক্সিং এবং সয়েলিং হচ্ছে, এবং বেশি পরিমাণ হিট এবং তোমার ওয়াটার জলীয় বাষ্পের বেশি পরিমাণ হচ্ছে, মানে ইকুইলিব্রিয়াম মেইনটেইন হচ্ছে। এই জন্যই ফরেস্ট কিন্তু এনকারেজ করে, যত ফরেস্ট থাকবে তত সারফেস রাফ থাকবে, তত তোমার ইকোলজিক্যাল ব্যালেন্স এখানে ভালো থাকবে। এবার আসলে মডিফিকেশন অফ উইন্ড এনভায়রনমেন্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ ক্রপ প্রোডাকশন। আমরা কিভাবে মডিফাই করতে পারবো? একটা প্ল্যান্টিং প্যাটার্ন, কারণ উইন্ড তো ন্যাচারাল ফিনোমেনা, আমরা এটা তো প্রাকৃতিক ভাবে ঘটতেছে, কিন্তু আমরা এটা উইথ সাম মেজার্স আমরা এটাকে ফসলের ফেভার দেওয়ার জন্য, ক্রপ প্রোডাকশনকে ফেভার দেওয়ার জন্য আমরা এটা কিন্তু মডিফাই করতে পারি। দেখো কিভাবে? প্ল্যান্টিং প্যাটার্ন, যে রো প্ল্যান্টিং, ব্রডকাস্টিং। আমরা ফসল আমরা সারিতে লাগাতে পারি, আমরা ব্রডকাস্ট সিটিয়ে আমরা লাগাতে পারি। যে সারিতে লাগালে কি হবে? ওই দুই সারির মাঝখান দিয়ে উইন্ড চলাফেরা করবে, আমাদের উইন্ড চলাফেরা করাইতে হবে। আর যে ব্রডকাস্ট করো, আগের দিনে যেটা প্র্যাকটিস করা হয়তো, এখনো করা হয় গ্রামে বা বিভিন্ন জায়গায়, ট্র্যাডিশনাল এগ্রিকালচার যেখানে হয়, ব্রডকাস্ট করলে হয় কি, উইন্ড প্রবাহটা কিন্তু আর ওই, যেহেতু ডেফিনিট কোনো সারি নাই, ফসল মাঝখানে এখন তো ডেফিনিট কোনো নাই, ডিস্টেন্স নাই, যার কারণে উইন্ড কিন্তু এই ফসলের ভিতরে কম ঢুকে। এই জন্য এই তোমার মানে রো প্ল্যান্টিং এনকারেজ করা হয় ফসলের ভালো মানে গ্রোথের জন্য। তারপরে এই রো ওরিয়েন্টেশন, এই যে তুমি সারিতে ফসল লাগালা, এটারও কিন্তু আবার ডিরেকশনের ব্যাপার আছে। তুমি সারিটা কোন দিকে করবা? নর্থ সাউথ ওরিয়েন্টেড সারি করবা না ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড সারি করবা? ইটস ডিপেন্ড অন দ্য লোকালিটি, যে লোকাল উইন্ড ফ্লো কোন দিকে আছে। লোকাল উইন্ড ফ্লোর সাথে সামঞ্জস্য রেখে, কারণ পৃথিবীর এক এক জায়গায় এক একভাবে এক এক ডিরেকশন দিয়ে উইন্ড প্রবাহিত হচ্ছে, সেটার সাথে মিল রেখে তোমার এই উইন্ড ওরিয়েন্টেশন, রো ওরিয়েন্টেশন ঠিক করা হয়। স্পেসিং কন্ট্রোল, যে ফসল খুব ঘন লাগানো, ফসল খুব মানে দূরে দূরে লাগানো, এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। তুমি যদি বেশি উইন্ড এলাও করতে চাও, একটু সারি গুলা ওয়াইড করতে হবে। আর যদি সারি ক্লোজ করো, তাহলে উইন্ড কম ঢুকবে। আবার সারি যদি বেশি দূরে দূরে দাও, আবার প্রোডাকশনও কমে যাবে, সেটাও খেয়াল করতে হবে। সবকিছুর একটা সামঞ্জস্য রেখে এটা করতে হবে। থিনিং, প্রুনিং, ট্রেনিং, এগুলা তোমরা এগুলো জানো। এগুলা ফসল পাতলা করা, ঘন থাকলে পাতলা করে দেওয়া, আর সেটা যদি হর্টিকালচারাল প্ল্যান্ট হয়, ট্রেনিং প্রুনিং করে দেওয়া। এই সবগুলোর মিনিং হইলো, একটা তো আছে লাইটকে তুমি ফেভার করতেছো, পাশাপাশি তুমি উইন্ডকেও তুমি ফেভার করতেছো, যাতে গাছের ভিতরে উইন্ড ঢুকে। তারপরে কাল্টিভেশন অফ ক্রপস উইথ গ্রিন হাউস, পলি হাউস,
যদি বেশি উইন্ডি হয়, খুব বেশি উইন্ডি হলে সেই ফসল তুমি গ্লাস হাউসে, পলি হাউসে, গ্রিন হাউসে চাষ করতে পারো। কারণ বেশি উইন্ডি হইলে ফসল ডেসিকেট হইতে পারে, তোমার শুকিয়ে যেতে পারে, শুষ্ক হইতে পারে। যার কারণে কিন্তু আমরা বেশি উইন্ডকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এটা গ্রিন হাউস, গ্লাস হাউসে আমরা চাষ করতে পারি। তারপরে নেটিং বা মেশিং, আমরা নেট দিয়ে ঘেরা দিতে পারি, আমি দেখাবো একটু পরে। ফেন্সিং, বেড়া দিতে পারি আমরা। সেই বেড়া আবার এই যে গাছপালা দিয়ে বেড়া দেওয়া যায়, বা তোমার বাঁশ, কাঠ, কনক্রিট দিয়ে বেড়া দেওয়া যায়। তার ইউজ অফ উইন্ড ব্রেক, শেল্টার বেল্ট, উইন্ড ব্রেক এবং শেল্টার বেল্ট কিন্তু ব্যবহার করা যায়। এখন আমরা এগুলো দেখবো আর কি। দেখো এই যে নেটিং মেশ ফর উইন্ড প্রোটেকশন, মেশ দিয়ে উইন্ড প্রোটেকশন করতেছে। তারপর দেখো এই যে নেটিং মেশ ফর উইন্ড প্রোটেকশন, এটা মূলত মনে হচ্ছে যে ওই ঠান্ডা এলাকা এই কোল্ড উইন্ড প্রোটেকশন করার জন্য এই মেশিন দেওয়া হচ্ছে। এই দেখো নেটিং মেশ ফর উইন্ড প্রোটেকশন, নেট মশারির মতো নেট দেওয়া হয়েছে। এই যে দেখো মশারির মতো নেট দেওয়া হয়েছে। এই যে দেখো এই যে ইউজ অফ পলি হাউস বা পলি টানেল ফর কুল প্রোটেকশন, কুল উইন্ড প্রোটেকশন, ঠান্ডা বায়ু থেকে বাঁচানোর জন্য এখানে পলিথিন দিয়ে এটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে। দেখো এই যে লিভিং ফেন্স, গাছ দিয়ে বেড়া তৈরি করা হয়েছে। দেখো কত সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে একটা গাছের সাথে একটা গাছ অ্যাটাচ করে দেওয়া হয়েছে। দেখো এই যে মনে হচ্ছে এক গাছ কিন্তু না, এগুলো ডালপালা এমন ভাবে মানে সম্মিলিত কম্বাইন করে দেওয়া হয়েছে, বিভিন্ন গাছ একটা সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন এখানে দেখা যাচ্ছে। লিভিং ফেন্স বাই হেজ প্ল্যান্ট, এই যে লিভিং ফেন্স বাই হেজ প্ল্যান্ট দেখো কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই যে মানে হেজ আর কি। তারপরে বাঁশ দিয়েও দেওয়া যায়, কাঠ দিয়ে দেওয়া যায়, এগুলো উইন্ড প্রোটেকশনের জন্য। এই যে তারপরে উইন্ড ব্রেক বা শেল্টার বেল্ট, দেখো যে উইন্ড ব্রেক কি, এনি স্ট্রাকচার দ্যাট রিডিউসেস উইন্ড স্পিড, যে কোনো স্ট্রাকচার যদি উইন্ডকে তোমার রিডিউস করে দিতে পারে সেটা হলো তোমার উইন্ড ব্রেক। আর শেল্টার বেল্ট কি, সেই উইন্ড প্রোটেকশনের জন্য সেগুলো যদি তুমি সারিবদ্ধ বৃক্ষ দ্বারা করো, সারিবদ্ধভাবে বৃক্ষ দ্বারা যদি উইন্ড ব্রেক তৈরি করো, সেটা হলো তোমার শেল্টার বেল্ট। এবং এগুলো আমাদের কোস্টাল রিজনের জন্য খুবই উপকারী। আমাদের দক্ষিণ অঞ্চলে সমুদ্র তীরবর্তী এন্টায়ার সাউদার্ন বেল্টে এটা গ্রিন বেল্ট তৈরি করার প্ল্যান আছে। যে তোমার স্পেশালি মনোকট প্ল্যান্ট, তোমার একবীজপত্রী উদ্ভিদের যে এইগুলা খেজুর, তাল, সুপারি, নারকেল, অর্থাৎ মনোকট ট্রি, এগুলো কিন্তু খুব শক্তিশালী হয়, এগুলোর ফাইবার খুবই শক্তিশালী হয়। এগুলো দিয়ে এই উইন্ড প্রোটেকশন বা শেল্টার বেল্ট নির্মাণ করার প্ল্যান আছে। ফার্মাররা ন্যাচারালি তোমার নারকেল গাছ লাগাচ্ছে, তাল গাছ লাগাচ্ছে, কিন্তু সেগুলো কোনো প্ল্যানিং নাই। কিন্তু যদি এন্টায়ার সাধারণ রিজনকে আমরা যদি কয়েক সারি বিশিষ্ট, কয়েক সারি, যে একবারে সাতক্ষীরা থেকে মানে কক্সবাজার পর্যন্ত এক সারি দিলাম তাল গাছ, তার হাফ কিলোমিটার উত্তরে আবার আরেক সারি দিলাম, তার হাফ কিলোমিটার পরে আবার আরেক সারি দিলাম, এইভাবে কয়েক সারি আমরা যদি তোমার গাছ লাগিয়ে দেই, এই শক্তিশালী এই মনোকট গাছগুলা, নারকেল, তাল গাছ, খেজুর গাছ, তাহলে কিন্তু এই যে ঘূর্ণিঝড় যেগুলো আসছে স্ট্রং উইন্ড, সেটা কিন্তু থামিয়ে দিতে পারে। কিন্তু সিডার হওয়ার পর আমি গিয়েছিলাম ওই এলাকায়, আমি দেখেছি যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সব ভেঙে গেছে, কিন্তু নারকেল গাছ ভাঙে নাই, তাল গাছ ভাঙে নাই, খেজুর গাছ ভাঙে নাই। এটা কিন্তু খুবই উইন্ড প্রোটেকশন দিতে পারে। মাথা আঁকা বাঁকা হয়ে ধুলবে কিন্তু ভাঙবে না। কাজে মনোকট ট্রি দিয়ে আমরা এগুলো করতে পারি আর কি। দেখো এই যেখানে এস্টাবলিশড হতেও তো অনেক সময় লাগে স্যার। হ্যাঁ সময় লাগে, কিন্তু এটা লং টার্ম প্ল্যান। আজকে তো এটা বেনিফিটটা পাবো না, কাজটা শুরু করো, হয়তো 50 বছর পরে আমাদের দেশ এবং জাতি উপকৃত হবে। দেখো যে গড়বাড়ি, দেখো যে উইন্ড প্রোটেকশন দিচ্ছে, যে উইন্ড ওয়ার্ড সাইড, লিওয়ার্ড সাইডে এসে কিন্তু উইন্ড স্পিড কমে গেছে। দেখো এই যে এখানে ছিল 30 মাইল পার আওয়ার উইন্ড স্পিড, এখানে এসে দেখো এই যে তোমার এই যে কমে গেছে, এই যে ইমিডিয়েট কমছে 5 মাইল পার আওয়ার, তারপরে আবার এসে 10 মাইল পার হয়েছে। যখন তুমি কোনো একটা বাধা দিবে উইন্ডের সামনে, উইন্ড খুব মানে সাডেনলি তার স্পিড কমিয়ে ফেলবে আর কি। এবং দেখো এই যে এইভাবে এই যে এটা আমরা প্র্যাকটিস তো করি, আমাদের বাড়ির চারপাশে আমরা গাছপালা লাগাই, এই জন্য লাগাই আমরা থিওরি জানি না, কিন্তু আমরা বেনিফিটটা আমরা জানি, বেনিফিটের কারণে আমরা এগুলো প্র্যাকটিস করি আর কি। এই দেখো এই যে উইন্ড প্রোটেকশন করছে, উইন্ড প্রোটেকশন, এই যে উইন্ড প্রোটেকশন দেখো এই যে সারিবদ্ধ গাছ লাগাইছে, উইন্ড ব্রেক। এই দেখো এই যে উন্নত বিশ্বে দেখো কত মানে ইন্টেন্সিভ এটা তোমার এই যে উইন্ড প্রোটেকশনের জন্য। দেখো এই যে দেখো ভিতরে ক্রপ, বাইরে তোমার উইন্ড শেল্টার দিয়ে দিচ্ছে, দেখো এই যে কত ইন্টেন্সিভ।
আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি। দেখো এই যে উইন্ড প্রোটেকশন ফর সাইক্লোন প্রোটেকশন, দেখো এই যে এই সমুদ্রে, দেখো এই যে নারকেল গাছ, দেখো এগুলো ভাঙে না, সহজে ভাঙে না। নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ সহজে ভাঙে না। হ্যাঁ, এই যে সাইক্লোন প্রোটেকশন উপকূলীয় এলাকায় পৃথিবীর বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে, আমাদেরও স্পটিক হয়েছে, সেটা মানে পার্সোনাল লেভেল হয়েছে, কোনো ব্যক্তি কোনো কৃষক নিজের পরিমাণ লাগাইছে। কিন্তু যেগুলো ন্যাশনাল প্রজেক্টের মাধ্যমে গভর্নমেন্ট যদি এগুলোকে এইভাবে কয়েক সারি প্রোটেকশন দেয়, তাহলে একসময় কিন্তু এটা একটা অ্যাসেট হয়ে যাবে মানে দেশকে রক্ষা করার জন্য। এই দেখো এই যে উইন্ড প্রোটেকশন, এই যে মানে তোমার এই যে উইন্ড প্রোটেকশন যদি ঘন করে লাগাবো আরো প্রোটেকশন হবে। ওকে, 2টা অঙ্ক আছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে মানে এই আমার এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং আমার পার্ট শেষ হয়ে যাবে। 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে আসলে আমি যেহেতু আমি ব্ল্যাকবোর্ড ইউজ করতে পারতেছি না এখানে, তোমরা যদি প্র্যাকটিস করে আসো আমি বলেই হয়ে যাবে, কাজে আমার মনে হয় সমস্যা হবে না। আগামী ক্লাস আমরা এটা এই 2টা অঙ্ক করব, আর আমরা রিভিউ করব, যদি কোনো কারো ল্যাবস গ্যাপস থাকে সেগুলো আমরা স্টাডি করব, করে আমার পড়া আমি শেষ করে দেব। ওকে, আমাকে অ্যাটেন্ডেন্সটা দিও। আজকের ক্লাস সময়ও শেষ, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ। স্যার কোনো বইয়ের রেফারেন্স হবে যেখান থেকে আমরা ম্যাথ গুলো করতে পারবো? ম্যাথ গুলা তোমরা বইয়ে ডাইরেক্টলি ম্যাথ পাবা না, তবে এই উইন্ডের ইকুয়েশন গুলা রোজেনবার্গ বই দেখো। রোজেনবার্গ হইলো অথর, প্রথম অথর, আরো অথর আছে কিন্তু রোজেনবার্গ হলো প্রথম অথর, ফার্স্ট অথর রোজেনবার্গ। এটা লাল রঙের বই, লাইব্রেরিতে অবশ্য তোমরা লাইব্রেরির সার্ভিস নেই এখন। রোজেনবার্গ দি মাইক্রোক্লাইমেট বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট একটা বই আছে। আর ম্যাথের জন্য তোমরা ইন্টারনেটের সাহায্য নেব। ম্যাথের জন্য এই যে আমি যে ম্যাথটা দিয়েছি, এই ম্যাথ স্যার কোথায়? স্যার চলে গেছে। খাতিজা এখানে হোস্ট আছে, খাতিজা মিটিং ইন করে দাও।